নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। আজ একটা ইন্টারেস্টিং কেস বলবো। যদিও কেসটা অ্যাকচুয়ালি অনেকগুলো কেসই আমি পেয়েছি এই সিজনে, বাচ্চাদের বিশেষত এই রোগটা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে হার্পিস টাইপের হচ্ছে, হার্পিস জোস্টার, ভ্যারিসেলা ভ্যারিওলার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। তো বাচ্চাদের ফিভারের পাশাপাশি হার্পিসের একটা প্রভাব এই সময় বেশ কিছু লক্ষ্য করা যাচ্ছে এবং আমার কাছে বেশ কয়েকটা কেসও এসেছিল। সৌভাগ্যবশত আমি প্রায় প্রত্যেকটা কেসেই সফলতা পেয়েছি। তো এই কেসগুলোর মধ্যে আমি যে কেসটা বলবো প্রথমেই, সেটা হচ্ছে আমার নিজের মেয়ের কেস। আমার মেয়ের বয়স 8 মাস। তো গত মাসের 31 তারিখ, অর্থাৎ জুলাই মাসের 31 তারিখে মেয়ের শরীরে এই হার্পিসের লক্ষণটা দেখা দেয়। এর আগের দিন অর্থাৎ 30/7/2024 মানে 30শে জুলাই জ্বর আসে এবং জ্বরটা কোনোভাবেই যেতে চাইছিল না। জ্বরের পাশাপাশি ছোটো ছোটো র্যাশ দেখা দিচ্ছিল এবং আমার বাচ্চা অলওয়েজ একটু ইরিটেবল, সবসময় একটু চঞ্চল। তো যেহেতু বর্ষার সিজন, রেইনি সিজনের সঙ্গে ফিভারিশ, জল পিপাসা ছিল, জল দিলে বেশ খেতে চাইছিল, মানে পান করতে চাইছিল, জল পিপাসা ছিল আর কি। তো আমি মেডিসিন প্রেসক্রাইব করি রাশটক্স 30 4 ডোজ দেওয়ার পরেও জ্বরে কোনো পরিবর্তন আসে না। জ্বর মোটামুটি কন্টিনিউয়াস ছিল এবং 101, 2-এর কাছাকাছি জ্বরটা থাকছিল। অতঃপর আমি ভাবি যে আমার মেডিসিন কোথাও ফেল করছে। তো বরাবরই ওকে কনস্টিটিউশনালি ওকে এই গত 8 মাসে যে সমস্যায় হোক না কেন, সিমটোমেটিক্যালি আমি পেয়েছি ও ফসফরাসের পেশেন্ট। কারণ ওর অ্যাফেকশানেট, খেলাধুলো করছে, অসুস্থতা তার মধ্যেও, এই ব্যাপারগুলোর মধ্যে আমি লক্ষ্য করেছি। বিশেষ করে মাইন্ড লেভেলে বাচ্চা যেহেতু কিছু বলতে পারে না, তাই আমাকে ওর চারিত্রিক বৈশিষ্ট্য, ও ফিভারিশ কন্ডিশানে বা ইল কন্ডিশানে কীরকম রিয়্যাক্ট করছে পরিবেশের সাথে, সেগুলোর উপরে নির্ভর করে মেডিসিন দিতে হয়। তো আমি মেডিসিন প্রেসক্রাইব করি ফসফরাস 30, 2 ডোজ। বিশ্বাস করুন, জ্বর মন্ত্রের মতো পড়ে যায়, তারপরে আর জ্বর আসেনি। এটা বলছি আমি আপনার 31 তারিখের ঘটনা। তো যাই হোক, পরের দিন 1 তারিখ মেয়ে মোটামুটি জ্বর নেই, কিন্তু র্যাশগুলো বেশ ফুটে উঠছে এবং এগুলো এক প্রকার ভেসিকেল বা ওয়াটার ব্লিস্টার। ভেসিকেলগুলো যেগুলো র্যাশ ছিল সেগুলো একটা ভেসিকুলার আকৃতি নিয়েছে, যার মধ্যে জল জল দেখা যাচ্ছে। ওয়াটার ভেসিকেল বলে যাকে, বা ব্লিস্টার বলে। তো আমার তখনই সন্দেহ হলো যে এটা হার্পিসের একটা টাইপ, এবং যেভাবে হচ্ছিল কাছাকাছি, বাটাক রিজনে ছিল, পায়ে ছিল, হাতে, এই সমস্ত রিজন দিয়ে বেশ উঠছিল। ফেসটা তেমন ছিল না। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো ফসফরাস দেওয়া হচ্ছে 2 ডোজ, এতেই কিছুটা রেজাল্ট পাওয়া যাবে। কনভেনশনাল মেডিসিনাল পদ্ধতি, অর্থাৎ আধুনিক বা মডার্ন মেডিসিনাল পদ্ধতিতে এর তেমন কোনো ট্রিটমেন্ট নেই। আমি যতটুকু পড়েছি প্র্যাকটিস অফ মেডিসিন অনুযায়ী, এটাকে কিওর করার মতো তেমন কোনো মেডিসিন ওনাদের হাতেও নেই। তো ওনারা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন, এর পাশাপাশি কিছু অয়েনমেন্ট দিয়ে থাকেন। তো আমি যেহেতু নিজে হোমিওপ্যাথ, আমি অয়েনমেন্টের সচরাচর বিরোধী। কারণ অয়েনমেন্ট যে কোনো রোগকে সাপ্রেস্ট করায়, অন্য রোগে পরিবর্তিত করে এই সাপ্রেশন। তো আমি কনভেনশনাল একজন ডাক্তারকেও দেখাই, কিন্তু মেডিসিন আমি ইউজ করিনি। আমার মনে হয়েছিল যেহেতু তারা শিশু বিশেষজ্ঞ, তারা শিশুদের সম্পর্কে আরও ভালো বুঝবেন, তাদের ভাষা, সেই হিসাবে আমি একবার একটা ফলো আপে পাঠিয়েছিলাম যে আমি মেডিসিন ইউজ করিনি, আমি কোনো দাম্ভ দেখাচ্ছি, এরকম কোনো বিষয় নয়। তো যাই হোক, 1 তারিখ যেভাবে হোক কেটে গেল। 2 তারিখ রাত্রে মোটামুটি রাত 2টো থেকে 3টে, এই সময় মেয়ে হঠাৎ করে ঘুমিয়েছিল, উঠে প্রবল কান্না কোনোভাবেই কমে না। সঙ্গে শরীরে ওই সময় আছে শুধুমাত্র ওই ওয়াটার ভেসিকেলগুলো, ওয়াটার ব্লিস্টার, যেগুলোকে আমি হার্পিস বলতে পারি। তো আমি ওই সময় বুঝে উঠতে পারছি না যে ও কিসের জন্য কান্না করছে। এত অনর্গল কান্না করছে যে বাড়ির সবাই তো উঠে গেছে, জেগে গেছে, আমরা এমনও ভাবছি যে হসপিটালাইজড করবো কিনা। তো আমি কোথাও গিয়ে ধরে নিলাম যে ওর হয়তো অ্যাবডোমেনে পেইন হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। তো এটা আমি গেস করে, এবং আমি চেষ্টা করলাম ওর পেটটা একটু স্টেথোস্কোপ দিয়ে চেপে দেখার। চাপলে দেখলাম বেশ চুপ করে থাকছে একটু।
তো অতঃপর আমি মেডিসিন প্রেসক্রাইব করলাম ক্লোসিন 30। ক্লোসিন 30/1 30/2 মানে 2 ডোজ আমি ব্যবহার করলাম 1 ঘন্টার ইন্টারভ্যাল। মেয়ে মোটামুটি রাত্রে ঘুমিয়ে পড়লো, তবুও কান্নাকাটি করছিল। কিন্তু সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মেয়ে এইরকম ধরনের কান্না বহুবার করে, এবং যে কান্নাটা কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। ক্যারি করলে, কোলে নিলে বা কাঁধে নিলে অনেক সময় কান্না বন্ধ হয় বাচ্চার, সেটাও তার মধ্যে দেখা যাচ্ছিল না। তো অতঃপর ভাবলাম যে আমি ক্লোসিন তো ফেল করে গেলাম। এরপরে আমি ওকে ভালো করে অবজার্ভ করলাম। তারপরে ম্যাট্রিমোনিকে নিয়ে বসলাম। আমার কোথাও গিয়ে লাগছিল যে ক্যামোমিলা সঠিক মেডিসিন হতে পারে, কারণ আমি বাচ্চার মধ্যে অ্যাফেকশনের টাইপের বাচ্চা, দেখলেই হাসি খুশি চেহারা, সেই বাচ্চার মধ্যে বিশাল ইরিটেবিলিটি, টাচ করলে রেগে যাচ্ছে, প্রচণ্ড রাগ, আর কোথাও গিয়ে ব্যথা, সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হলো যে ক্যামোমিলা হতে পারে। তো আমি বইপত্র আরেকটু পড়লাম ম্যাটেরিয়া মেডিকা, যেহেতু আমি এর আগে একবার রাস্টক্সে ফেল মেরে ফসফরাসে কাজ পেয়েছি, কিন্তু ফসফরাস র্যাশের ক্ষেত্রে তেমন ফলপ্রদ হয়নি, এবং অ্যাবডোমিনাল কলিক চলছে যে কারণেই হোক, ভমিটিং তেমন কিছু ছিল না। তো আমি ফাইনালাইজড করলাম যে ক্যামোমিলা ইজ দ্য চয়েস অফ রেমেডি। ক্যামোমিলা 2 ডোজ, অ্যাকোয়া ডিস্টিলাটাতে 2 ডোজ আমি প্রেসক্রাইব করলাম। ওই দিন সন্ধ্যের পরের থেকে, অর্থাৎ 2 তারিখ সন্ধ্যের পরের থেকে মেয়ের আর এমন কোনো কান্না দেখা যায়নি। মেয়ে পুরোপুরি স্বাভাবিক, সুস্থ, সবসময় খেলা করে যাচ্ছে, কিন্তু ওয়াটার ভেসিকেলগুলো ছিল। যেহেতু আমি 2 তারিখেই মেডিসিন প্রেসক্রাইব করেছি, আমাকে এবার অবজার্ভ করতে হবে যে কী দাঁড়াচ্ছে কেস। তো 3 তারিখ দেখা গেল কিছু কিছু ভেসিকেল যেগুলো ছোট হচ্ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে, এবং বড়গুলো কিছুটা শুকিয়ে আসছে, ছোট হচ্ছে আকৃতিতে। তো ক্যামোমিলা 30/3 মানে 3rd ডোজ আমি প্রেসক্রাইব করলাম, আবার 30 তৃতীয় ডোজ প্রেসক্রাইব করলাম। অতঃপর দেখা গেল যে 3-4 তারিখ নাগাদ ভেসিকেলগুলো প্রায় নেই বললেই চলে। যেগুলো বড় হয়েছিল সেগুলো হালকা কালো শেপ নিয়ে বসে গেছে। তো আমি প্রথম অবস্থায় ফটোটা তোলা ছিল, কিন্তু 4-5 তারিখের ফটোটা তোলা হয়নি। আমি এই ফটোটা তুলেছি 8 তারিখে। এই ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরোপুরি সমস্ত কিছু শুকিয়ে গেছে। যেগুলো কালো স্পট ছিল সেগুলো মোটামুটি খোসা উঠে, উপরে যে মৃত টিস্যুর লেয়ার সেগুলো উঠে গিয়ে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই ছিল কেসটা। তো দেখুন, হারপিস জোস্টারের মতো কেস আমি অনেকগুলোই দেখলাম। আরও একটা কেস আছে যে বাচ্চাটাকে, এই বাচ্চাটা প্রিম্যাচিওর বেবি ছিল, এর কেস আমি আগেও দিয়েছি। তো এরও সেম দেখা দিয়েছিল, হালকা জ্বর, ঠান্ডা, সর্দি কাশি ছিল, পাশাপাশি ভেসিকেল, ওয়াটার ভেসিকেল। ওর মা ফোন করে বলছে বাচ্চার ছোটো ছোটো বেরিয়েছে, তার মধ্যে জল জল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি সিমটোমেটিক্যালি ওই মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম অ্যাকোনাইট, একদম অ্যাকুইট স্টেজে ছিল, জিপটাও শুনে নিয়েছিলাম। তো অ্যাকোনাইট প্রেসক্রাইব করার পরে ওই বাচ্চার মা 2 থেকে 3 দিন পরে আমাকে ফোন করে বলছে, রাকেশ, র্যাশগুলো নেই, র্যাশগুলো পুরো শুকিয়ে ছোট হয়ে গেছে, বাচ্চার তেমন সর্দি কাশিও আর নেই, তবে হালকা নাকে জল আছে। তো আমি একটু ভেবেচিন্তে বললাম, ঠিক আছে, আপনি ওই মেডিসিনটি আর একটা ডোজ খাইয়ে দিন। আরেকটা ডোজ খাইয়ে দিয়েছেন। তারপরের দিন আমি আবার বলে দিই যে তারপরের দিন ফোন করবেন। সকলকে বলি না, কারণ সবার ফোন ধরে ওঠা সম্ভব হয় না, যেহেতু বাচ্চার কেস আমাকে সিরিয়াসলি নিতে হবে। তো তারপরের দিন আমাকে ফোন করে বললেন যে না, বাচ্চা পুরোপুরি সুস্থ আছে, তোমার কাছে গেলে আমার বাচ্চা সুস্থ হয়ে যায়। ওই কথাটা আমার কাছে বড় পাওনা ছিল, এর থেকে বেশি পাওনার প্রয়োজন হয় না। তো যাই হোক, তো দেখুন, হারপিস জোস্টারের মতো কেস আমাদের হোমিওপ্যাথিতে যদি সিমটোমেটিক্যালি প্রেসক্রাইব করা যায়, আমি নিজে সাক্ষী যে অভূতপূর্ব রেজাল্ট পাওয়া যায়। যেখানে 10-15 দিন রিকভার হতে পেশেন্টের টাইম লেগে যায়, সেখানে 3-4 দিনের মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে। ইভেন বাচ্চা যারা কিছু বলতে পারে না, তার কী সিমটম আছে বলতে পারছে না, কিন্তু আমি তার মাইন্ড সিমটম নিয়ে যদি দেখি, বা তাদের মা বাবার কাছ থেকে যদি আমরা কিছু কালেক্ট করতে পারি যে বাচ্চা কী ধরনের টেন্ডেন্সি সারাদিনে দেখাচ্ছে, তো সেগুলোর উপরে ভিত্তি করে মেডিসিন প্রেসক্রাইব করলে অভূতপূর্ব রেজাল্ট, ভাবাই যায় না।
যেখানে কনভেনশনাল মেডিসিনাল পদ্ধতি এইসব রোগে আমার মনে হয় না তেমন কোনো ফলপ্রদ রেজাল্ট দিতে পারে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের সিমিলিমাম মেডিসিন অভূতপূর্ব কাজ করে। তো এটাই ছিল কেস। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন হোমিওপ্যাথি জানতে, হোমিওপ্যাথির অন্তর্নিহিত অর্থ বুঝতে। হোমিওপ্যাথি মানে যে স্লো কাজ করে এরকম কোনো বিষয় নেই, হোমিওপ্যাথি অ্যাকিউট কেসে মন্ত্রের মতোও কাজ করে। যেহেতু রোগটা যখন আপনার ক্রনিক হয়ে দাঁড়াবে তখন আপনাকে কি করতে হবে, একটু সময় দিতে হবে রোগটাকে ডিমিনিশড করতে। কিন্তু অ্যাকিউট কেসে যদি আমরা সিমিলিমাম পাই সিমিলারিটি অনুযায়ী, তো তুরন্ত কাজ করে। তাই বলে তোমার সব কেস হোমিওপ্যাথিতে সারানো সম্ভব নয়। একটা পেশেন্টের হাড় ভেঙে গেছে, আমি তাকে অ্যাকিউট মেডিসিন দিয়ে তো সারাতে পারবো না, তাকে হয়তো সাময়িকভাবে ব্যথাটা কিছুক্ষণ কম রাখতে পারবো। তো সেখানে আপনাকে সার্জেন্টের কাছে যেতে হবে, কনভেনশনাল মেডিসিনের ব্যবহার নিতে হবে, প্রত্যেকের প্রয়োজন আছে। তো এটাই ছিল ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ অ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। ধন্যবাদ।